দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা হার্ট অ্যাটাকে করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। হার্ট অ্যাটাকে করণীয় সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন কার্ডিওলজিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, NICVD, ডাক্তার সমীর কুমার কুন্ডু। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, মাছরাঙা টিভি এবং স্কয়ার হসপিটালকে, সবাইকে ধন্যবাদ। আমি শুরুতেই জেনে নিই আপনার কাছে যে হার্ট অ্যাটাক আসলে কি। ধন্যবাদ আপনাকে যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক কিন্তু এখন বিশ্বের ঘাতক ব্যাধির মধ্যে 1 নাম্বার বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? আর হার্ট অ্যাটাকটা কি? হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড আছে তার রক্ত সরবরাহ যদি কোনো কারণে হঠাৎ করে মারাত্মকভাবে বাধা পায় অথবা যদি সম্পূর্ণরূপে রক্তনালী বন্ধ হয়ে যায় তখন হার্টের মাংসপেশি রক্ত পায় না। এই অবস্থাকেই আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। এর 3টা অংশ থাকে। একটাকে বলি আমরা মেডিকেল ভাষায় আনস্টেবল অ্যাঞ্জাইনা, দ্বিতীয়টা বলি নন STMI, সবথেকে খারাপ যেটা সেটাকে বলি আমরা STMI। তো এই যে যখনই রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তারপরের থেকেই রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে হার্টের মাংসপেশি আর কাজ করতে পারে না। তখন যে উপসর্গ বা জটিলতাগুলো আমরা দেখতে পাই সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। আচ্ছা, এই যে আপনি বললেন যে যখন কোনো কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় অথবা কমে যায়, এই কমে যাওয়ার কারণটা কি হতে পারে? কমে যাওয়ার যদি প্রধান কারণ বলি যে আমাদের রক্তনালী কিন্তু দুইটা, একটা হচ্ছে বাম করোনারি ধমনী আর একটা হচ্ছে ডান করোনারি ধমনী। বাম করোনারি ধমনী আবার 2 ভাগে ভাগ হয়ে যায়। এই জন্য অনেকের ধারণা যে রক্তনালী 3টা এবং আমরা লিখে থাকি ট্রিপল ভেসেল ডিজিজ। আসলে ভেসেল 2টা, মানে ধমনী 2টা। তো এর মধ্যে যখন রক্ত জমা বাধার প্রক্রিয়াটা শুরু হয়, তো আমাদের রক্তনালীর মধ্যে রক্ত যখন চলছে তার মধ্যে কিন্তু রক্তের চর্বিও থাকে। যদি কোনো কারণে আমাদের রক্তনালীর ভিতরের দেয়াল যেটা এন্ডোথেলিয়াম বলি ওটা বাধাপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়, তখনই এই যে রক্তের মধ্যে যে চর্বি, বিশেষ করে আমরা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন LDL যেটা সবথেকে খারাপ চর্বি বলে থাকি, সেটা জমা বাঁধা শুরু করে। সেই জমা বাঁধতে বাঁধতে সেই রক্তনালী প্রাচীরকে ভিতর দিকে সংকুচিত করে ফেলে। এই অবস্থায় যদি হয় তখন যখন তার প্রভাবটা কমে যায় তখন যে ব্যথাটা হয় তখন আমরা অ্যাঞ্জাইনা বলি। কিন্তু এই যে আমাদের যে রক্তের যে চর্বিটা জমা হলো তাকে আমরা ব্লক বলি, সেই ব্লকের আবরণটা যতক্ষণ পর্যন্ত ইনট্যাক্ট থাকে ততক্ষণ কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে না। কিন্তু কোন কারণে যদি এই আবরণ বাধাগ্রস্ত হয় বা ছিঁড়ে যায় বা ফেটে যায় তখনই রক্তের যে অনুচক্রিকা প্লাটেলেট সে চলে আসে এবং অন্যান্য যে জমাট বাঁধার প্রক্রিয়া, ফিব্রিন বলেন, কোলাজেন বলেন, তখন পুরো রক্তনালীকে সে বন্ধ করে দেয়। কাজেই হার্ট অ্যাটাকের প্রথম কারণ হচ্ছে রক্তনালীর মধ্যে চর্বি জমা হয়ে ব্লক হওয়া। এবং অন্য কারণে হতে পারে, দেখবেন যে মহিলাদের প্রেগনেন্সির সময়ে তখন কিন্তু এই প্রক্রিয়াটা না হয়ে হঠাৎ করে রক্তনালী ছিঁড়ে যেতে পারে, রক্তনালী হঠাৎ করে সংকুচিত হয়ে যেতে পারে, যেটাকে আমরা স্পাজম বা ভেসোস্পাস্টিক বা প্রিজমেটাল অ্যাঞ্জাইনা বলি। আরেকটা হতে পারে যে কোথাও রক্তের মধ্যে রক্ত জমাট বাঁধা আছে, সেটা যদি ছুটে এসে আমাদের করোনারি ধমনীর মধ্যে বসে যায় তাহলে হতে পারে। কাজে প্রথম কারণ হচ্ছে রক্তনালীর মধ্যে চর্বি জমা হয়ে যে ব্লক হয় সেটার কারণে। আচ্ছা, একটা সময় ছিল যখন সাধারণত যারা বয়স্ক তাদের ক্ষেত্রে আমরা হার্ট অ্যাটাক বলতাম অথবা শোনা যেত, কিন্তু এখন এই বিষয়টা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক ইয়াং ছেলে মেয়েদের মধ্যেও দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয়। তো কারা আসলে এই হার্ট অ্যাটাক হবার, কাদের মধ্যে প্রবণতা বেশি? এটা একদম ঠিক বলছেন। আগে কিন্তু 40 বছরের আগে মানুষ ECG করতো না, আর এখন 10-15 বছরে কিন্তু আমরা হার্ট অ্যাটাক দেখতে পাচ্ছি। তো এর কারণ হচ্ছে যে ঝুঁকিতে যারা, ঝুঁকি 2 ধরনের ভাগ করতে পারি। একটা আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারবো না, নন মডিফায়েবল, যেমন আমাদের অবস্থান এশিয়াতে আমাদের আগে হয়, খুব বেশি হয়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তৃতীয় হচ্ছে যে লিঙ্গভেদে, আমাদের জেন্ডার যেটা বলি, যে ছেলেদের এটা আগে হয়, খুব বেশি হয়, মেয়েদের যাদের পিরিয়ড চলে সেই সময়টা কিছুটা প্রোটেক্টেড থাকে, কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু হার্ট অ্যাটাকটা বেড়ে যেতে পারে। আর যখন মাসিক বন্ধ হয়ে যায়, ম্যানপোজ বলি, তখন তারপরে কিন্তু হার্টটা পুরুষ নারী সমান হয়ে যায়। তারপর হচ্ছে যে আমাদের বংশগতভাবে যদি বাবা মা ভাই বোন থাকে, তাদের যদি থাকে তাহলে আমার হওয়ার সম্ভাবনাটা বেশি হবে। এগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু যেগুলো পরিবর্তন করতে পারি সেগুলোর মধ্যে প্রথমেই আমরা নেশাকে প্রাধান্য দিব। যে আমরা তামাকের যত পণ্য আছে, যেমন ধরেন সিগারেট, বিড়ি, জর্দা, গুল, টোটালি
এটার জন্য হচ্ছে। মদ্যপান কিন্তু আমাদের সমাজে খুব বেড়ে যাচ্ছে, এটার জন্য হচ্ছে। বিভিন্ন ধরনের ড্রাগের আসক্তি আছে, এটার জন্য হচ্ছে। এবার দেখেন আমরা সব জিনিস শরীরে বাড়িয়ে ফেলি, রক্তে সুগার বাড়িয়ে ফেলি, ডায়াবেটিস, রক্তের প্রেশার বাড়িয়ে ফেলি, আমরা হাইপার টেনশন বলি, রক্তের চর্বি বাড়িয়ে ফেলি, রক্তের হাইপার কোলেস্টেরোলিমিয়া বলি। তারপর হচ্ছে আমাদের শরীরের ওজন বাড়িয়ে ফেলছি, ওবেসিটি। আমাদের ওজন বেড়ে গেলে রাতে ঘুম হচ্ছে না, রাতে ঘুমের মধ্যে নাক ডাকছে, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তাদের ঝুঁকি খুব বেশি। এবার বলি খাদ্যাভ্যাস, আমাদের যে খাবারগুলো খাওয়া উচিত না স্বাস্থ্যের জন্য সেটাই বেশি খাচ্ছি। যেমন ধরেন খাবারকে আমরা লবণাক্ত করছি, লবণ খাচ্ছি, সব খাবারে লবণ খাচ্ছি, লবণাক্ত খাবার খাচ্ছি, লবণ দিয়ে প্রিজার্ভ ফুড খাচ্ছি। তারপর দেখবেন চিনি বা মিষ্টি, আপনি যে কোনো সুখবর বলেন, যাই বলেন, কোনো কিছু খাওয়ার দাবি নাই কিন্তু মিষ্টির খাওয়া। কাজে এই যে হওয়া থেকে মরা পর্যন্ত মিষ্টির প্রচলন আমাদের সমাজে, এটা আমাদের সব কিছুতে বাধাগ্রস্ত করছে। এবার হচ্ছে তেল, অতিরিক্ত তেল খাওয়া, তেলে ভাজা খাবার, একই তেলে বারবার যে ভাজা খাবারটা, এটা কিন্তু ট্রান্সফ্যাট। এটা কিন্তু আমাদের এই যে মুখরোচক খাবারগুলো, সিঙ্গারা, সমুচা, পুরি, লুচি, ঘুগনি, পেঁয়াজি, যাই বলেন না কেন, চানাচুর ভাজা খাচ্ছেন মুঠোয় মুঠোয় সময় পার, এগুলো কিন্তু সব ট্রান্সফ্যাট। খাবারগুলো এইভাবে আমরা খারাপ করে ফেলছি। আচ্ছা, আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে বেসিক্যালি দুটো। একটা হচ্ছে যে হার্ট অ্যাটাক হলে প্রথমে কি করতে হয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি রিং পড়াতে হয় সরকারি ভাবে সেটা কিরকম খরচ হতে পারে আনুমানিক? জি দর্শক, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথম হচ্ছে যে হার্ট অ্যাটাক হলে করণীয় যেটা, সেটা প্রথম হচ্ছে যে কিন্তু হার্টের ব্যথাটা বোঝার সঙ্গে সঙ্গে আপনি যদি বুঝতে পারেন যে আপনার বুকের মাঝখানে ব্যথা, ব্যথার সাথে ঘাম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অনিয়মিত হৃদস্পন্দন হচ্ছে এবং ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে, যেমনটি আমাদের ভিডিওতে দেখানো হয়েছে, যেটা বুকের মাঝখানে হয়ে গলা, চোয়াল, হাতের দিকে, পেটের পরিভাগে যেতে পারে। এইরকম যদি কেউ বুঝতে পারে তাহলে কিন্তু প্রথম কাজ হবে কিন্তু হাসপাতালে যাওয়া। তার আগে যেটা বলে থাকেন অনেকেই যে কোনো ওষুধ খাওয়া যায় কিনা, তো এইরকম যদি কেউ বুঝতেই পারে যে তার হার্ট অ্যাটাক, তখন আমরা বলে থাকি যে অ্যাসপিরিন ট্যাবলেট 75 মিলিগ্রামের 4টা এবং ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রামের 4টা, এখন এই দুইটার একসাথেও পাওয়া যায়। এই ট্যাবলেটটা খেলে বলা হচ্ছে যে যদি হার্টেরই সমস্যা হয় তাহলে 30% মৃত্যুর ঝুঁকি কমে যেতে পারে। তা এইটা খাওয়ার পরে তার কিন্তু দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে, যে খুব দূরে যে যাব আগেই দরকার নেই। নিকটস্থ হাসপাতালে গেলে প্রথমে একটা ইসিজি করলেই বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায়, তবে প্রথম ইসিজিতে অনেক সময় নর্মাল আসতে পারে। তখন চিকিৎসক তার ব্যথার ধরন এবং ইসিজির প্যাটার্ন দেখে এবং রক্ত পরীক্ষার উপর প্রয়োগ দরকার হয়। তো এক্ষেত্রে প্রথমে হচ্ছে যে আপনাকে হাসপাতালে যেতে হবে। 2 নম্বর বলছিলেন যে স্টেন্টিংয়ের খরচ। এখন হচ্ছে যে আমাদের দেশে কিন্তু স্টেন্টের প্রাইস একদম ফিক্সড করা, যে ইউরোপিয়ান গ্রুপ এবং আমেরিকান গ্রুপের ফিক্সড করে দেওয়া আছে, এবং সরকারি হাসপাতালে অ্যানজিওগ্রামের জন্য 2000 টাকা জমা দিতে হয় এবং স্টেন্টিংয়ের জন্য 2000 টাকা জমা দিতে হয়। আর আনুষঙ্গিক কিছু খরচ আছে, এর সাথে তার সামর্থ্য অনুযায়ী যে স্টেন্ট সে কিনবে এটা খুব বেশি এখন আমাদের মনে হয় যে মানুষের সামর্থ্যের মধ্যে আছে এটা। জি দর্শক, আপনাকে আবারও ধন্যবাদ ফোন দেবার জন্য। আমরা আলোচনা করছিলাম যে কারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছে কিংবা কাদের প্রবণতা বেশি। মানে যে প্রথম হচ্ছে যে যারা নেশা করেন, ধূমপান করতে পারেন, মদ্যপান করেন, তাদের ঝুঁকি খুব বেশি। যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার বেশি, যাদের রক্তে চর্বি বেশি, যারা তাদের উচ্চতার থেকে বেশি ওজন বেশি, যাদের রাতে ঘুমের মধ্যে নাক ডাকে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যারা অস্বাস্থ্য খাবার খাচ্ছে, তাদের বেশি হচ্ছে। তারপরে হচ্ছে যারা কায়িক পরিশ্রম একদম করছে না তাদের হচ্ছে। তারপরে হচ্ছে যে যারা এখন সোসাইটিতে যেটা যে খুব বেশি প্রতিযোগিতা, যে মানসিক যে স্ট্রেস, এটা কিন্তু একটা অন্যতম কারণ হিসাবে নেওয়া হচ্ছে, যে আমাদের প্রতিযোগিতামূলক মনোভাব, যে সব পেতে হবে, সব করতে আরও ফাস্ট। তারপর হচ্ছে যারা ঘুমাচ্ছে কম, যে আপনাকে 7 থেকে 9 ঘন্টা, 6 ঘন্টার কম না, 10 ঘন্টার বেশি না, তাদের বেশি হচ্ছে কিন্তু। কাজেই ঘুম যে একটা প্রয়োজন, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, যে আমরা তো কাজ করছি, কোনো সমস্যা তো হচ্ছে না, কিন্তু আমাদের শরীরের সব অর্গানগুলো কিন্তু সময় পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না, তার সারাদিনের যে ক্ষতিটা হচ্ছে সেটা পূরণ করার সময় পাচ্ছে না। এবার এর সাথে যদি যোগ করি যে আমরা বায়ু দূষণ আর শব্দ দূষণ, যে যত হৃদরোগে মৃত্যু হয় গবেষণায় বলছে তার 25% হচ্ছে বায়ু দূষণের কারণে, এবং এটা কিন্তু আমরা র্যাঙ্কিংয়ের শীর্ষে। কাজে আমরা বায়ু দূষণ করবো না, এবং বায়ু দূষণে যাওয়ার সময় আমরা অবশ্যই মাস্ক পরে যাব, এবং শব্দ দূষণ কিন্তু খুব বেশি আমাদের ঢাকা শহরে প্রবল। কাজে এইগুলো যাদের মধ্যে আছে, তার মানে আমরা কিন্তু সবাই ঝুঁকিতে আছি। যদি বলি 25% মানুষের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আমাদের।
নিশ্চয়ই আপনি বললেন যে শব্দ দূষণ, আমি আশা করব যারা আমাদের দর্শক আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং যারা গাড়ি চালান তারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন। হার্ট অ্যাটাকের উপসর্গ, এটা যদিও আপনি আমাদের একজন দর্শকের ফোনের উত্তরে আপনি কিছু বলেছেন, আপনারা যারা কার্ডিওলজিস্ট তারা অনেক সময় বলেন যে বুকে যে ব্যথা আসলে একটি আঙ্গুল দিয়ে দেখানো যায় সেটি আসলে হার্ট অ্যাটাকের ব্যথা না। আমি আরও আপনার কাছ থেকে আর কি কি উপসর্গ হতে পারে আরও বিস্তারিতভাবে জানতে চাই। খুব সহজে যদি বলি, এটা কিন্তু জানতেই হবে যে বুকের মাঝখানে যা হোক, এটা ব্যথা হতে পারে, সবার যে ব্যথা হবে তা কিন্তু না। বুকে চাপ হতে পারে, ভারী হতে পারে এবং মনে হচ্ছে যে অস্বস্তি, সে কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না যে বুকের মাঝখানে পুরো বুক জুড়ে তার অস্বস্তি মনে হচ্ছে। যে এটা কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথায় যেটা, সেটা হবে না, প্যানক্রিয়াসের ব্যথায় হবে না, মানসিক রোগের হবে না, মাংসপেশির ব্যথায় হবে না। কাজে বুকের মাঝখানে অস্বস্তি, আমরা বলি এইভাবে যে একটা হাতি যদি 4টা পা দিয়ে বুকের উপরে দাঁড়ায় থাকে যেমন ভারী হবে, মনে হবে কেউ চেপে ধরে রাখছে, যে বুক চেপে মেরে ফেলবে। আমরা তো গলা চেপে মেরে ফেলার কথা শুনেছি, এটা আসলে বুক চেপে মেরে ফেলার মতো। এই ব্যথাটা বুকের মাঝখানে হয়ে গলায় যেতে পারে। অনেকে দেখবেন যে গলা ব্যথা নিয়ে আসে, তারপরে দাঁতে ব্যথা, চোয়াল ব্যথা নিয়ে আসতে পারে, কাঁধে যেতে পারে, 2 হাতে যেতে পারে। কাজেই যে অস্বস্তিটা বলি, ব্যথা, চাপ, ভারী, সে যদি বুকের মাঝখানে হয়ে ছড়িয়ে যায় তাহলে আপনাকে প্রথমে হার্টের ভাবতে হবে। এর সাথে যেটা হয় যে তার বমি বমি ভাব হতে পারে, প্রচণ্ড বমিও হতে পারে, অসম্ভব ঘাম, যে মনে হচ্ছে শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং প্রচণ্ড মৃত্যু ভয়, যে সে বোধহয় আর বাঁচবে না, এরকম একটা ফিলিংস তার হবে। তার নাড়ির গতি অস্বাভাবিক হবে, যেটা আমরা অ্যারিথমিয়া বলি, সেটা হবে। ব্লাড প্রেশার হঠাৎ করে কলাপস করতে পারে, সে মনে হতে পারে যে আমার মাথা ঘোরাচ্ছে, অজ্ঞানও হয়ে যেতে পারে, এবং কেউ কিছু বোঝার আগে মারাও যেতে পারে। কাজেই মারা যাওয়াটাও একটা উপসর্গ, যে যত হার্ট অ্যাটাক হয় তার 25% মানুষের মৃত্যু কিন্তু হয় প্রথম মিনিটের মধ্যেই। কাজেই এটাও কিন্তু একটা উপসর্গ। কাজেই আপনার মাধ্যমে, মাছরাঙা টিভির মাধ্যমে দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ যে যারই বুকে ব্যথা হবে, বুকে উপসর্গ হবে, এটাকে কোনোভাবেই অবহেলা করবেন না, দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। নিশ্চয়ই এটাই আমাদের আসলে দর্শকের কাছে এটাই আমাদের আর্জি, যে যখনই এই ধরনের কোনো ব্যথা অথবা এই ধরনের কোনো প্রেশার আপনারা অনুভব করবেন, অবশ্যই নিকটস্থ, মানে নট নেসেসারি যে একজন কার্ডিওলজিস্টের কাছেই যেতে হবে, নিকটস্থ যে কোনো চিকিৎসা কেন্দ্রে, যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন। আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাদিকিন বলছি, ঢাকা মোহাম্মদপুর থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটু প্রশ্ন ছিল একটা, যেটা হচ্ছে আমার বড় ভাই 5 বছর ধরে ক্যামোসাট 5/20 খাচ্ছে, প্রতি রাতে একটা করে, এবং নেভিটা 2.5 প্রতি দিন সকালে একটা করে 1 বছর যাবত খাচ্ছেন। এখন এই অবস্থায় বিপি কন্ট্রোল আছে, এবং গত বছরে আমরা লিপিড প্রোফাইল করিয়েছিলাম, সেখানে এলডিএল এবং টিজি বেশি ছিল। পরে ডক্টর এনজিটার এবং লিপিড সাজেস্ট করেন, তো 6 মাস ধরে এগুলো খাচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে ক্যামোসাট 5/20 কতদিন খেতে পারবে আমার বড় ভাই, এবং এনজিটল এবং লিপিড এখন বন্ধ আছে, তো এটা আবার শুরু করবে কিনা? ধন্যবাদ দর্শক। যে সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার যে ওষুধ খেয়ে কন্ট্রোলে আছে সেটাই কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ তার কিন্তু ব্লাড প্রেশারের কারণটা কিন্তু আমরা কেউ জানি না। কাজেই তার ওষুধ খেয়েই কন্ট্রোলে আসে, এবং এটা যতটুকু কন্ট্রোলে আছে, 2টা ওষুধই, যে নেভিটা এবং ক্যামোসাট, 2টাই তাকে চালিয়ে যেতে হবে। যদি প্রেশার খুব বেশি কমে যায় কোনো কারণে, তখন যদি চিকিৎসক তার ডোজটা পরিবর্তন করেন, তাছাড়া চালিয়ে যেতে হবে। আর রক্তে চর্বির ওষুধ যেটা বললেন, উনি 2টা ওষুধ খেত, তো ওনার আবার লিপিড প্রোফাইলটা করে দেখতে হবে। যদি লিপিড প্রোফাইল নর্মাল আসে তাহলে কিন্তু তার ওষুধ হয়তো দরকার হবে না, কিন্তু তার আমরা যেগুলো অভ্যাস বললাম, যে তার ধূমপান, তার মদ্যপান, যদি এগুলো নাই আশা করি, সেগুলো বাদ দিতে হবে। খাবার স্বাভাবিক স্বাস্থ্যকর খাবার খেতে হবে, প্রতিদিন তাকে হাঁটতে হবে। এই যে আমরা যে নিয়মগুলো বলছি, এগুলো মেনে চলতে হবে। কাজেই ওনার একটা লিপিড প্রোফাইল করে নেওয়া উচিত। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমিনুল হুদা বলছি। জি, আমার ওই যে হার্টের সমস্যাতে রিং পরানো আছে 2টা। আমি আর কি ওই আপনার ওই কিছুদিন যাবত আমার খুব ঠান্ডা লেগেছে, আর আপনার বুকটা বাম দিকে খুব ব্যথা করছে, আর জ্বরও আছে একটু একটু। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আর আমি আপনার কি করতে পারি, 75 খাচ্ছে, আর টিভি 10 আর ওই বিশাকর প্লাস, এই 3টা ওষুধ দিয়ে তো আমার ডাক্তার সাহেব আর কি। ধন্যবাদ দর্শক। যেহেতু আপনার স্টেন্টিং করা আছে, কাজে আপনার ওই ওষুধগুলো ডাক্তার যেভাবে দিয়েছেন সেগুলো ওইভাবে খেয়ে যাবেন। যেহেতু আপনার জ্বর, কাশি, তার সাথে বুক ব্যথা, তো আমরা ধরে নিচ্ছি যে এটা আপনার
বুকের কোনো ফুসফুসের ইনফেকশনের জন্যে, এটা ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, সেটার জন্যই জ্বর কাশি বুক ব্যথাটা হচ্ছে। কাজেই আপনি একজন ডাক্তার, আপনার নিকটস্থ ডাক্তার দেখিয়ে উনি যে ধরনের ওষুধ দেন যে এটা হার্টের ব্যথা মনে হচ্ছে না, কিন্তু আপনি ডাক্তার দেখাবেন, একটা ইসিজি করবেন, একটা এক্স রে করা লাগতে পারে, তারপরে আপনাকে যে ওষুধ দিবে সেটা খাবেন। এটা ওনার আরটিআই মানে রেসপিরেটরি একটা ইনফেকশন মনে হচ্ছে। আচ্ছা, যে আমরা আমাদের আলোচনায় ফিরে আসি, আপনি বলছিলেন যে হার্ট অ্যাটাক হলে উপসর্গ কী হতে পারে, এবং আপনি একটা সমীক্ষাও দিয়েছেন যে প্রথম ঘন্টায় মনে হয় মৃত্যুর প্রথম মিনিটে কত বলছিলেন এটা? 25%। 25%, এটা অনেক বেশি। আমাদের আজকালকার যে ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, একক পরিবার আমরা বলি, সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন মানুষ একা থাকেন। তখন যদি তার এই ধরনের উপসর্গ দেখা দেয়, উনি কি করবেন? প্রথম হচ্ছে 999-এ কল দিতে হবে, সে তো একা, কে তাকে হেল্প করতে আসবে? কারণ কলটা রিসিভ হলেও যখন সে যদি খুব গুরুতর অসুস্থ হয়, তাহলে 999 তাকে সার্চ করার চেষ্টা করবে কোন এলাকা থেকে কল, কোন নাম্বার থেকে কল। তো এটা হচ্ছে প্রথম, যে আগে কলটা দিয়ে নিতে, যদি সে একা। কারণ যদি এটা হার্ট অ্যাটাকই হয়, আমি যেটা মৃত্যুর ঝুঁকি বললাম, সে যে একা হাসপাতালে পৌঁছাতে পারবে, ঘরের বন্ধ করে, রিক্সায় যাবে না, হেঁটে যাবে, কেউ অনেকে দেখা দৌড়াচ্ছে। তো এই যে হার্টের যেটাই হোক না কেন, প্রথম কথা কিন্তু বিশ্রাম নিতে হবে। তাহলে আপনি যদি এই মুহূর্তে জোরে হাঁটেন বা টেনশনে করেন, কোনো কারণে যদি হার্টবিট বাড়ে বা, তাহলে কিন্তু আপনার হার্টের ক্ষতিটা আরও বেড়ে যাবে। কাজে প্রথমেই তার উচিত হবে তার নিকটজনকে এবং 999-এ ফোন দেওয়া। তারপর যে তার বাসায় যেমনটি বলছিলাম যে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রাল ট্যাবলেট যদি থাকে, 4টা খেয়ে নেবেন, এবং হচ্ছে যার সাথেই হোক উনি দ্রুততম নিকটতম হাসপাতালে যাবেন। এটাই হচ্ছে তার প্রথম কাজ। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন সিপিআর নিয়ে। এই সিপিআর এর গুরুত্ব আসলে হার্ট অ্যাটাকে কতখানি? এটা যদি বলি যে হার্ট অ্যাটাকে সিপিআর জানতেই হবে। যে একজন মানুষ ধরেন কোনো কারণে তার হার্ট থেমে গেল, যেটা সাধারণত হার্ট অ্যাটাকের পরেই হয়, বা কোনো কারণে যদি তার অনিয়মিত হৃদস্পন্দন হয়, যে হার্টবিট অ্যাবনর্মাল, আমরা যেটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলি, যে হার্ট কেউ বুঝলেও বলতে তো আর পারবে না, যে বুক ধরফর করলো বা বুক ব্যথা হলো, সে পড়ে গেল। তো এই পড়ে যাওয়াটা অজ্ঞান বলি আমরা। তো এই অবস্থায় কিন্তু আপনাকে যদি এটা হার্ট অ্যাটাকের জন্যে বা হার্ট থেমে যাওয়ার জন্য হয়, তাহলে কিন্তু আপনার 5 মিনিটের মধ্যে তার বুকে চাপ দিতে হবে। কারণ বুকে চাপ দিলে হার্টের রক্ত ব্রেনে যাবে, কারণ ব্রেন সবার আগে কাজ করা বন্ধ করে দেয় 3 থেকে 5 মিনিটের মধ্যেই। কাজে যেমনটি আমরা আলোচনা করছিলাম যে কী ওষুধ খাবো, কী করব, তো এই ক্ষেত্রে যে আপনি 999-এ কল দিবেন, অ্যাম্বুলেন্স কল দিবেন, হাসপাতাল কল দিবেন, কিন্তু এটা 5 মিনিটের মধ্যে আমাদের দেশে সম্ভব নয়। কাজে এর মধ্যেই আপনাকে সিপিআর জানতে হবে। তো প্রথমে কী করতে হবে, যে আপনি দেখেন জায়গাটা নিরাপদ কিনা, দেখেন লোকটি অজ্ঞান কিনা। তো অজ্ঞানের জন্য খুব সহজ, আপনি তাকে ডাকেন, সাড়া দিবে না, তার কাঁধ ধরে ঝাঁকুনি দেন, সাড়া দিবে না, বুঝে গেলেন অজ্ঞান। এই খুব কম সময়ের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে ঠিক করতে হবে অজ্ঞান কিনা। এরপরে দেখতে হবে সে শ্বাস নেয় কিনা। আমরা কিন্তু সবাই বুঝি, ডাক্তার না হলেও, যে শ্বাস নেয় কিনা, যে তার যদি আপনি পেটের দিকে তাকান, বুকের দিকে তাকান, শ্বাস নিলে বুক উঠানামা করবে। তারপর যদি আপনার কান তার নাকের কাছে রাখেন, শ্বাস নিলে একটা শব্দ পাবেন, শ্বাস যদি বাতাস বের হয় আপনার গাড়ে লাগবে। এটা বলে দেখুন, শুনুন, অনুভব করুন। তাহলে একজন মানুষ অজ্ঞান এবং শ্বাস নেয় না, আপনার আর দেরি করার কোনো সুযোগ নেই, বুঝতে হবে তার হার্ট থেমে গেছে। তখন আপনার 2টা হাত দিয়ে, যে আপনার যেই হাতের শক্তি বেশি, ধরুন আমার ডান হাত, এই ডান হাতের উপরে বাম হাতটা দিব, দিয়ে বুকের মাঝখানে সজোরে 30 বার চাপ দিতে থাকবো, যেন তার বুকটা 2 ইঞ্চি দেবে যায়। একটানা 30 বার দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 1 হাত দিয়ে দিতে হবে, আর শিশু যদি হয় তাহলে 2 আঙুল দিয়ে বুকে চাপ দিতে হবে। 30 বার কিন্তু একটানা। 30 বার দেওয়ার পরে আমরা মুখ থেকে মুখে শ্বাস দিতে বলি, কিন্তু এটা অনেকের জন্য অনভ্যস্ত হতে পারে, ভালো না লাগতে পারে। সেক্ষেত্রে তার এই বুকের চাপটা চালিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এই চাপ যদি আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু তার হার্টের রক্তটা আর ব্রেনে যাবে না এবং আর বাঁচার সম্ভাবনা নেই। কাজেই আপনার মাধ্যমে আবারও বলছি, মাছরাঙা টিভির মাধ্যমে দেশের প্রত্যেকটা মানুষকে জানতে চাই যে প্রত্যেকে সিপিআর শিখুন। অন্তপক্ষে এটুকু জানুন যে হার্ট থেমে গেলে সেটা চালু করার জন্য 2 হাত দিয়ে বুকের উপর চাপ দিতে হবে। কেউ চাপ দিলে আবার তার উপর আক্রমণ করবেন না যে বুক চেপে মেরে ফেললো। কাজে এই সচেতনতার দরকার যে কোথাও কোনো মানুষ অজ্ঞান হয়ে গেলে সে অজ্ঞান কিনা, শ্বাস নেয় কিনা। কেউ পালস দেখতেও পারে, নাও পারে। এখন পালসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবার ওই মুহূর্তে দেখতে পারার কথা না। কাজে অজ্ঞান, শ্বাস নেয় না, 30 বার চাপ, আবার চাপ, আবার চাপ। কতক্ষণ দেবেন? যতক্ষণ তার জ্ঞান ফিরে না আসে, যতক্ষণ পর্যন্ত তার শ্বাস ফিরে না আসে, যতক্ষণ পর্যন্ত কোনো সাহায্যকারী টিম না আসে।
অথবা আপনি টায়ার্ড হয়ে গেলেন বা আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, ততক্ষণ পর্যন্ত দিলে কোনো ওষুধ লাগবে না। আপনার দুটা হাত দিয়েই একজন মৃতপ্রায় মানুষ বা মারাই যাবে তাকে বাঁচাতে পারবেন। সবাইকে সিপিআর শেখার অনুরোধ করছি। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মাহবুব রহমান বলছিলাম মিরপুর থেকে। জি। আমার কোশ্চেন হলো যে আমার ব্লাড কোলেস্টেরলটা একটু বেশি, এলডিএল এবং এইচডিএল দুটোই বেশি। এমনি হাইপারটেনসিভ কোনো ওষুধ আমি খাচ্ছি না, রোসোভাস্টিডিনটা আমি খাচ্ছি। তো এই ক্ষেত্রে কোলেস্টেরল বেশি থাকলে কি স্যারের কাছে আমার কোশ্চেন যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কেমন? না, এটা তো সরাসরি বললামই যে হার্ট অ্যাটাক হতে হলে যে আপনার ম্যাটেরিয়ালটা দরকার সেটা হচ্ছে রক্তের চর্বি, এবং সেটা হচ্ছে এলডিএল, যেটা আমরা বলি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটা সরাসরি করে। কাজেই রক্তের মধ্যে রক্তের যে আমরা কোলেস্টেরল বলছি, এটা তো ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করতে হবে। সবাই ওষুধের সাথে সাথে কিন্তু তার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যেমনটি বলছিলাম যে খুব বেশি চর্বি জাতীয় খাবার, এই যে বেকারির খাবার, ফাস্ট ফুড, আমরা যে কোমল পানীয় খাচ্ছি, আমরা যে ভাজা খাবারগুলো খাচ্ছি, একই তেলে ভাজা খাবার, এই যে আমরা রেড মিট খাচ্ছি, এগুলোর মধ্যে এগুলো বাদ দিতে হবে। প্রতিদিন হাঁটার অভ্যাস করতে হবে। তার যদি ডায়াবেটিস থাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। তার যদি রক্তচাপ বেশি থাকে নিয়ন্ত্রণ করতে হবে। ওজন কমাতে হবে। রাতে ঘুমটা নিশ্চিতভাবে 7-8 ঘন্টা ঘুমাইতে হবে। শুধু ওষুধ খেয়ে কিন্তু দর্শক আপনার কন্ট্রোল করাটা ঠিক হবে না। ওষুধের পাশাপাশি জীবনযাপন এবং আমাদের লাইফস্টাইল যে মডিফিকেশন, এটা করতে হবে। ধন্যবাদ দর্শক আপনাকে। জি, আমরা আলোচনা করছিলাম হার্ট অ্যাটাকে করণীয় সম্পর্কে, এবং আমরা মোটামুটি প্রাথমিক পর্যায়ে জানলাম যে বাসায় একা থাকলে কি করণীয়, কিংবা সাথে অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যরা যদি থাকেন সেক্ষেত্রে কী করা যেতে পারে। তো আপনাদের কাছে যখন নিয়ে আসেন তখন আপনারা এই রোগ নির্ণয়ের জন্য কি কি করেন? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে যত দ্রুত সম্ভব, বলা হচ্ছে যে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, যে প্রথম যে সে কন্ট্যাক্টে আসছে বাসা থেকে যতক্ষণই আসুক, বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব ততই আসতে হবে। 10 মিনিটের মধ্যে কিন্তু তার ডায়াগনোসিস কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে প্রথমে হচ্ছে রোগীর ইতিহাসটা। এই ইতিহাস যদি মিস করি তাহলে কিন্তু মিস হয়ে যাবে, তার উপসর্গটা কী ছিল। আবার অনেকে কিন্তু উপসর্গ নাও হইতে পারে, যেমনটি বলছিলাম ডায়াবেটিস মহিলাদের ক্ষেত্রে, এবং যারা অনেক বয়স, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে, তারা কিন্তু ব্যথা নাও বলতে পারে, তাদের একটা অন্য ধরনের প্রেজেন্টেশন হতে পারে, একটা অস্বস্তিও নিয়ে আসতে পারে। তো এই যে সিমটম, তার সাথে ফার্স্ট হচ্ছে ইসিজি। ইসিজিতেই যেটা সব থেকে খারাপ হার্ট অ্যাটাক, এসটি সেগমেন্ট এলিভেশন, সেটা যদি চলে আসে তাহলে কিন্তু আর কোনো কিছু ওই মুহূর্তে করার দরকার নেই। তবে ডায়াগনোসিসের জন্য ট্রোপোনিন নাই, রক্তের একটা পরীক্ষা, এটা করা হয়। যেমন সব ক্ষেত্রে যে এসটিএমআই হবে তা না, অনেক ক্ষেত্রে যে ইসিজি নর্মাল থাকতে পারে। তখন যদি রক্তের রিপোর্টটা বাড়ে তখন আমরা বলি নন এসটিএমআই, বা ইসিজি সামান্য পরিবর্তনও থাকতে পারে। আর একটা থাকে যে শুধু ব্যথা, তার ইসিজিও নর্মাল থাকতে পারে, তার রক্তের রিপোর্টও নর্মাল থাকতে পারে, সেটাকে বলে আনস্টেবল অ্যাঞ্জিনা। সে যে কোনো সময় যে কোনো আকার ধারণ করতে পারে। কাজেই ইসিজি, রক্তের ট্রোপোনিন আই পরীক্ষা, তার সাথে গেলে আমরা ব্লাড সুগার, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট ম্যানেজমেন্টের কারণে করে থাকি, কিন্তু এটা হার্ট অ্যাটাক ডায়াগনোসিসের জন্য না। এবার অনেকে ইকো করতে পারে খুব সহজে দেখার জন্য, কিন্তু ইকো করার সময়টাও দেওয়া হয় না অনেক সময়। কিন্তু নিয়ম হচ্ছে যে এই যে আপনি ডায়াগনোসিস করলেন, যদি এটা এসটিএমআই হয় তাহলে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে, যেখানে প্রাইমারি পিসিআই হয়, অ্যানজিওগ্রাম করে ব্লকটা অপারেশন করা যায়। কিন্তু যদি আমি দেখি 2 ঘন্টার মধ্যে এটা করা সম্ভব হচ্ছে না, তাহলে আমাকে 10 মিনিটের মধ্যে, যদি এসটিএমআই হয়, যেটা সবথেকে খারাপ, মানে শতভাগ বন্ধ হওয়ার জন্য, সেখানে আমরা রক্ত তরল করার জন্য ইঞ্জেকশন দিয়ে থাকি, যেমন অ্যালটিপ্লেস, রেটিপ্লেস, টেনিকটিপ্লেস। তো আমাদের দেশে স্টেপ্টোকাইনেসটা সব জায়গাতেই পাওয়া যায়, দামও কম, এবং সরকারি হাসপাতালে এটা ফ্রি আছে। যে 10 মিনিটের মধ্যে ইঞ্জেকশনটা দিয়ে দিতে হবে। ইঞ্জেকশনটা দেওয়ার পরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আবার ইসিজি করতে হবে। ইসিজি করে দেখা যায় যে তার যে অংশটা ইসিজির ধরেন 10 মিলিমিটার বেশি হয়ে গেছিলো, সেটা যদি এখন 5-এর নিচে আসে, যে 50%-এর বেশি ইমপ্রুভ করে, তার যদি ব্যথা কমে যায়, তার ইসিজি যদি অনিয়মিত হৃদস্পন্দন আসে, তাহলে আমরা বলি এটা সাকসেসফুল রিপারফিউশন। সাকসেসফুল হলে আপনাকে 2 থেকে 24 ঘন্টার মধ্যে আবার ক্যাথল্যাবে পাঠাইতে হবে। মানে হার্ট অ্যাটাকের চিকিৎসায় ক্যাথল্যাব, অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি বা স্ট্যান্ডিং, এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ। এটাই বলা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু কোনো কারণে যদি এই সুযোগটা না নিতে পারে, তাহলে যদি সে 12 ঘন্টার মধ্যে আসে, আমি কিন্তু বলছি যে 12 ঘন্টা ওয়েট করতে, তা না, কিন্তু যত দ্রুত সময়ের মধ্যে আসবে। কিন্তু 12 ঘন্টার পরে গেলে চিকিৎসার অপশনগুলো হাতছাড়া হয়ে যাবে, তখন জাস্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে। কাজেই যত দ্রুত আসবে
যত দ্রুত ডায়াগনোসিস, যত দ্রুত চিকিৎসা, তত বাঁচার সম্ভাবনা। না হলে কিন্তু যখনই হার্ট একবারে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, সেটা কিন্তু আর রিকভারি করা যাবে না, কোনো কিছু করেই না। হার্ট অ্যাটাকে আপনারা যে চিকিৎসা করে থাকেন সেই চিকিৎসার স্টেজগুলো কি কি? প্রথমে বলছি যে যত দ্রুত সম্ভব যে আমাদের ওষুধ দেওয়ার যেটা, যে 30% মৃত্যু যেটা প্রতিরোধ করে, যে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, কারো যদি রক্তে চর্বির ওষুধটা খুব ডোজে হাই ডোজে দেওয়া হয়, এটা খুব সাথে সাথেই দেওয়া হয়। কারো যদি ব্লাড প্রেশার খুব বেশি থাকে তখন সেটা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়। কারো ব্লাড প্রেশার একদম কমে যেতে পারে, নাও পাওয়া যেতে পারে, তখন সেটা বাড়ানোর জন্য করতে হয়। তখনই ডিসিশন নিতে হয় যে পরবর্তী 2 ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের যেটা বলছিলাম সবথেকে মারাত্মক যেটা STMI, সেটার জন্য প্রথম অপশন হচ্ছে ক্যাথল্যাব। ক্যাথল্যাবে নিতে হবে, অ্যানজিওগ্রাম করতে হবে। যদি ব্লক থাকে, শতভাগ ব্লকই থাকে সাধারণত, সেই ব্লকের চিকিৎসা হচ্ছে যে এই রক্তনালীটা খুলে দেওয়া। তো সেটা হতে পারে অ্যানজিওগ্রাম করে যে দেখা যাচ্ছে যে স্টেন্ট দেওয়া হচ্ছে না, তখন যদি বেলুন দিয়ে জায়গাটাকে প্রসারিত করে দিয়ে আসা হয় বা অন্য কোনো ডিভাইস দিয়ে যে রাস্তাটা আমি পরিষ্কার করে দিয়ে আসলাম, এটাকে বলি অ্যানজিওপ্লাস্টি। কিন্তু যদি দেখা যায় যে না, এটা আবার সংকুচিত হয়ে যাবে, তখন ওখানে মেটাল দেওয়া হয়, যেটা স্টেন্ট বা আমরা বাংলাদেশে সবাই রিং বলে পরিচিত। তো এই রিং দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে যে অ্যানজিওপ্লাস্টি উইথ স্টেন্টিং। তো এখন হচ্ছে যে 2 ঘন্টার মধ্যে যদি না করা সম্ভব হয়, তাহলে বলছিলাম যে 10 মিনিটের মধ্যেই তার রক্ত তরল করার যে ইঞ্জেকশনটা স্টেপ্টোকাইনেস বা ফিব্রিন স্পেসিফিক টেনিকটেপ্লেজ দেওয়া হয়, দিয়ে দেখা হয় 60 মিনিট পরে বা 90 মিনিট পরে তার কতটুকু সাকসেস হলো। সাকসেস হলে 2 থেকে 24 ঘন্টার মধ্যে আবার ক্যাথল্যাব। যদি সাকসেসফুল না হয়, রুগীর খুব বুক ব্যথা হচ্ছে, রুগীর শ্বাসকষ্ট হচ্ছে, রুগীর অনিয়মিত হৃদস্পন্দন হচ্ছে, রুগীর ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, রুগীর যে ভিতরে পর্দা সেটা ছিঁড়ে যেতে পারে, তার প্যাপিলারি মাসেল ডিসফাংশন হতে পারে, খুব খারাপ অবস্থা, তখন আবার কিন্তু ক্যাথল্যাব। কাজেই হার্ট অ্যাটাকের সাথে ক্যাথল্যাব শব্দটা খুবই জড়িত, যে এটাই প্রথম অপশন। কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো কারণে সম্ভব না হয়, তখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেওয়া হয় এবং পরবর্তী ধাপে করা হয়। এটা হচ্ছে প্রথম গোল্ড স্ট্যান্ডার্ড, সারা বিশ্বে চলছে এবং বাংলাদেশের এখন অনেক হাসপাতালে হচ্ছে, ইভেন জেলা শহরেও কিন্তু ক্যাথল্যাব চলে গেছে। কাজে এই সুযোগটা নেওয়া উচিত। কিন্তু সবার আগে জানতে হবে যে আমার হার্ট অ্যাটাক হলে দ্রুত হাসপাতালে যেতে হবে, দ্রুত চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসার অপশনে ক্যাথল্যাব আছে। অনেক সময় আছে যে পরবর্তী ধাপে দেখা যাচ্ছে যে তার ব্লকের পরিমাণ এত বেশি যে অনেকগুলো ব্লক, ডায়াবেটিস আছে বা হার্টের পাম্প খুব কম, যেখানে স্টেন্টের খুব বেশি ভালো রেজাল্ট হবে না, তখন আমরা তাকে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট বলে থাকি। যে আমরা সার্জারিটা হয়তো নেগেটিভ অর্থে বলি, কিন্তু সার্জারিও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড, সেখানে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট বলি, যেটা আমরা CABG বলি, সেটা করতে হবে। এবং কিন্তু এগুলো বাংলাদেশে হচ্ছে এবং আমার মনে হয় না যে হৃদরোগের চিকিৎসায় কারোর দেশের বাইরে যাওয়ার দরকার আছে। নিশ্চয়ই। আমি আশা করব আমাদের দর্শক আপনার এই কথাটি শুনছেন। এই যে আপনারা যে বললেন যে যত দ্রুত সম্ভব চিকিৎসার কথা, এবং আপনারা যখন স্টেন্টিংয়ের কথা বলেন তখন দেখা যায় যে পরিবারের মধ্যে সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে না আমরা এই, হয়তো সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে বলেন যে আমরা এখন করতে চাচ্ছি না কিংবা আমাদের একটু সময় দরকার। সেই ক্ষেত্রে কী ধরনের জটিলতা হতে পারে? জটিলতা প্রথমে বললাম যে যত দ্রুত তার রক্ত সরবরাহটা নিশ্চিত করা যাবে, তখন সেলগুলো সার্ভাইভ করার সুযোগ আছে। কিন্তু 12 ঘন্টার পরে কিন্তু খুব বেশি আর সুযোগ নেই। সুযোগটা কিন্তু 12 ঘন্টা। 12 ঘন্টারও যত আগে হবে তত কিন্তু গোল্ডেন আওয়ার। 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পর থেকে কিন্তু অনেক ড্যামেজ শুরু হয়ে যায়। কিন্তু 12 ঘন্টার পরে পার্মানেন্ট ড্যামেজ। 12 ঘন্টার পরে কখন করা হয়? যখন তার ওই জটিলতাগুলো বললাম, ব্যথা কমছে না, শ্বাসকষ্ট হচ্ছে, তার ব্লাড প্রেশার খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক তখন একটা জটিলতার অবস্থার মধ্যে। কিন্তু কখনোই ওই রকম ফলাফল আর হবে না। কাজে সবাইকে এই অপশনটা জানতে হবে। নিশ্চয়ই। আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে প্লিজ দেওয়ার জন্য অনুরোধ করছি। দর্শকদের জন্য বলতে চাই যে হৃদরোগ হচ্ছে বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি, যে এটা প্রতিরোধ করতে হবে আপনাকে। কিভাবে করবেন? যে আপনার খারাপ অভ্যাসগুলো বাদ দিয়ে দেন, ধূমপান, মদ্যপান বাদ দিয়ে দেন। আপনার যে অন্য যে অসুখগুলো আছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপর রক্তের চর্বি, এগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আপনার শরীরের অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করুন। আপনি প্রতিদিন 30 মিনিট করে হাঁটার চেষ্টা করেন। 30 মিনিট না পারলে সপ্তাহে 150 মিনিট। যদি সেটাও না পারেন তাহলে একদিন 75 মিনিট খুব বেশি পরিশ্রম করার চেষ্টা করেন। আপনি মন স্থির রাখেন এবং খুব বেশি চাওয়া পাওয়ার পিছনে ছুটবেন না। তারপরে হচ্ছে যে বায়ু দূষণ, শব্দ দূষণ এড়িয়ে চলবেন। এবার খাদ্যাভ্যাস,
খাদ্যাভ্যাসের মধ্যে হচ্ছে যে আপনি অতিরিক্ত লবণের খাবার বাদ দিবেন, অতিরিক্ত লবণ, অতিরিক্ত তেলের খাবার, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বেকারি ফুড, এই যে কোমল পানীয়র নামে শুধু কিন্তু ক্যালোরি খাচ্ছেন, এগুলো বাদ দিতে হবে। কোন খাবারগুলো ভালো? শাক, সবজি, ফল, সব ধরনের মাছ খেতে পারবেন। যদি ডাক্তারের নিষেধ না থাকে একটা ডিমও খেতে পারবেন কুসুম সহ, 1 কাপ দুধ খেতে পারবেন শর্ট ছাড়া, 2 পায়ের প্রাণী যেগুলো হাঁস মুরগি সেটা চামড়া ছাড়া খাবেন। 4 পা যদি অসুস্থ হয়ে যান, ডাক্তার যদি নিষেধ করে বাদ দেওয়ার চেষ্টা করেন, যদি না করতে পারেন তাহলে সপ্তাহে 1 দিন খান, খেলে পায়ের মাংসে চর্বি কম থাকে সেটা খাবেন। সর্বোপরি যে আপনি হৃদরোগ সম্পর্কে জানবেন, আপনার পরিবারে যদি কারোর থাকে এবং আপনার যে জটিলতাগুলো বললাম আপনি এগুলো থেকে সাবধানে থাকবেন। যখনই আপনার বুকের মাঝে কোনো উপসর্গ হবে বা বুকেই হবে তখনই আপনি এটাকে গ্যাস্ট্রিক বা অন্য কিছু না ভেবে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসকের কাছে যে যদি দেখেন যে এটা হৃদরোগে আক্রান্ত, প্যানিক হবেন না, কারণ এই প্যানিক হলেও কিন্তু আপনার সমস্যাটা বেড়ে যাবে। কাজেই আর হচ্ছে সবাইকে অনুরোধ করব যে আপনি সিপিআর সম্পর্কে জানুন, যে একজন মৃতপ্রায় মানুষকে বাঁচানোর জন্য আপনার 2টি হাত নিয়ে এগিয়ে আসুন। ধন্যবাদ দর্শক। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও, মাছরাঙা টিভিকে এবং এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি হার্ট অ্যাটাকে করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি সরাসরি টেলিফোন এবং SMS এর মাধ্যমে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।